দুপুর ২টা। প্রিয়তা মা বাবাকে দেখার জন্য ছটফট করছে। আরিয়া আয়মান সকালেই বেরিয়েছে, এখনো ফেরেনি। আরিয়া মেডিকেলের ২য় বর্ষে পড়ে। বাসায় কেউ ছিল না বলে আরিয়া হোস্টেলে থাকতো। এখন যেহেতু প্রিয়তা আছে তাই বাসায় থাকবে। এতে প্রিয়তারও নিঃসঙ্গতা কেটে যাবে। কুসুম ঘর গোছাচ্ছে আর আয়মানের গুণের বর্ণনা দিচ্ছে। প্রিয়তা না পারছে কিছু বলতে, না পারছে হজম করতে। যাই হোক, স্বামী তো। বাহিরের মানুষের সামনে কিছু বলাটা বোকামি ছাড়া কিছুই না। প্রিয়তার অস্থিরতা বেড়েই চলেছে। মোবাইলটা থাকলে একবার কল করা যেত বাবাকে। বারবার বারান্দায় দাঁড়িয়ে গেটের দিকে নজর রাখছে। প্রিয়তার বরাবরই ধৈর্য কম। অপেক্ষা একদম পছন্দ নয়, কিন্তু সেই সকাল থেকে বাবা মায়ের জন্য অপেক্ষা করে যাচ্ছে। অবশেষে অপেক্ষার প্রহর কাটিয়ে কলিং বেল বেজে উঠল। দৌড়ে দরজা খুলে ফুপিয়ে কেঁদে উঠল। ঝাপড়ে পড়ল বাবার বুকে। প্রিয়তা বাচ্চাদের মতো কাঁদছে। পৃথিবীতে মেয়েদের সব আবদার, অভিযোগ, অভিমান বাবার কাছেই সীমাবদ্ধ। প্রতিটি মেয়েই বাবার রাজকন্যা, আর বাবা রাজার মতো মেয়ের সব ইচ্ছা পূরণে সচেষ্ট থাকে। বাবার কাছে একমাত্র সব মেয়েরা আহ্লাদী হয়। প্রিয়তা বাবার বুকে হাজারটা অভিযোগের অশ্রু ঝরাচ্ছে। বাবার আদরে রাজকন্যার প্রতিটা অশ্রু ফোঁটা আমিনুল ইসলামের বুকের ভেতর তীরের মতো বিঁধছে। তোলপাড় শুরু হয়ে গেল একজন পিতার কৃতিত্বে। প্রিয়তাকে ছোট থেকে আদরে মানুষ করেছে। মেয়েই ছিল একমাত্র সবকিছুর পরামর্শদাতা। সবকিছু নির্দ্বিধায় মেয়ের সাথে শেয়ার করত। আজ মেয়েটা অসহায়ের মতো কাঁদছে। পিতা হিসেবে কি ব্যর্থ মনে হচ্ছে নিজেকে। মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলে হয়তো হালকা লাগতো, কিন্তু পুরুষের এত সহজে ভেঙে পড়তে নেই। বাবা হচ্ছে বটগাছের মতো, যে পরিবারকে সর্বদা ছায়া দেবে। কিন্তু সেই বটগাছ যদি নিজেই ভেঙে পড়ে, তাহলে ছায়াহীন হবে পরিবার। বাবাদের হাতে হয় সুচ্চ পাহাড়ের চূড়ার মতো, যাকে দুঃখ কষ্ট ছুঁতে না পারে। সর্বদা শক্ত খোলসে আবৃত থাকতে হয়, যা কখনো বেদ না করে ঝড় ঝাপটার চিত্র হরণ করতে না পারে। নিজেকে সামলে মেয়ের চোখের জল যত্নে মুছে দিল আমিরুল ইসলাম। প্রিয়তার মা রেহেনা বেগম আঁচলে মুখ ঢেকে কেঁদেই চলেছে। আমিরুল ইসলামের চোখ রাঙানিতে নিজেকে কোনো মতে সামনে মেয়ের সাথে কুশল বিনিময় করলেন। দেখতে দেখতে কেটে গেল 6 মাস। শীত বসন্ত শেষে গ্রীষ্মের আগমন। নীল আকাশে সূর্যের তেখর রোদ্দুরে অতিষ্ঠ ব্যস্ত নগরী। প্রিয়তার বাবা মা পরের দিনই চলে গেল। প্রিয়তার বাবা মায়ের সাথে ভালোভাবেই কাটল মুহূর্তগুলো। নিজের মধ্যে সব কিছু সামলিয়েছে। অবশ্য বাবা মাকে বলে কি হবে, নিয়তিকে মেনে নিবে সে। আস্তে আস্তে আয়মানকে ভালোবাসার চেষ্টা করবে। হয়তো পারবে, কারণ তাদের সম্পর্কটা 3 কবুলের। অনিচ্ছা সত্ত্বেও কবুল বলেছে সে। 6 মাসে পাল্টেছে অনেক কিছু। আয়মানের ভাবভঙ্গি আরিয়ার সাথে প্রিয়তার দুষ্টু মিষ্টি সম্পর্কে পুরো বাড়ি মেতে থাকে। প্রিয়তাও আয়মানের সাথে যত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রিয়তা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখে আয়মানকে দেখছে। আয়মান দরকারি কাজে চট্টগ্রাম যাবে, 2 দিন পরে আসবে। তাই প্রিয়তা ভীষণ খুশি। অন্তত পক্ষে কয়েকটা দিন এই অসহ্য লোকটাকে দেখতে হবে না। আয়মান তাই প্রিয়তাকে চোখের সামনেই থাকতে বলেছে। প্রিয়তা চোখের সামনে দাঁড়িয়ে আছে। আয়মান রেডি হচ্ছে আর মাঝে মাঝে হেসে উঠছে। হাসির রহস্য উদ্ঘাটনের জন্য প্রিয়তা আয়মানকে আর চোখে পরখ করছে। আয়মান রেডি হয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। প্রিয়তা ভরকে গিয়ে পেছনে গিয়ে সরতে চাইল। আয়মান মেদহীন কোমর বাম হাতে পেঁচিয়ে ডান হাতে চুল ধরে তামাটে উষ্ঠাধর মিলিয়ে দিল প্রিয়তার গোলাপি ঠোঁটে। প্রিয়তা নিজেকে ছাড়ানোর জন্য আয়মানের ঠোঁটে কামড় বসিয়ে দিল, কিন্তু আয়মান পাক্কা 5 মিনিট পরে ছেড়ে ঠোঁট মুছতে মুছতে বাঁকা হেসে পড়ল। ঠোঁটটা ফুলে গেছে। এই অবস্থায় বাহিরে গেলে মান সম্মান ফালুদা হয়ে যাবে। সবাই বলবে এমপি সাহেব পারফেক্ট খেলোয়াড় না, না হলে বউ চুমু খেতে গিয়ে কামড় বসিয়ে দেয় কেন? নিশ্চয় এমপি সাহেব শিখায় নাই কিভাবে পারফেক্ট চুমু খেতে হয়। প্রিয়তাকে আরও কাছে টেনে পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে চট্টগ্রাম যাওয়াটা বাদ করে দিল। প্রিয়তাকে কোলে তুলে বিছানায় ফেলে দিয়ে আধশোয়া হয়ে বলল, চলো সুইটহার্ট, কিভাবে পারফেক্ট চুমু খেতে হয় আজকে তা শেখাবো। প্রস্তুত তো? প্রশ্ন করে উত্তরের আশা না করে
নিজের কাজে মনোযোগ দিল আয়মান। প্রিয়তা নিজের উপর বিরক্ত হয়ে নিজেকেই গালি দিচ্ছে। চট্টগ্রাম তো যেভাবেই হোক পাঠাতেই হবে, একটু শান্তিতে রাতে ঘুমাতে পারবে। আফসোস নিয়ে মনে মনে বলল, হায় রে আল্লাহ, জীবনে পড়ালেখা বাদ দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম। তখন মনে হয় বইগুলো অভিশাপ দিয়েছে, তাই তো এখন রাত জাগতে হয়। অনেকক্ষণ পর আয়মান উঠে বসল। রাজ্য জয়ের মতো হেসে বাথরুমে ঢুকে পড়ল। প্রিয়তা তখনও চিত হয়ে শুয়ে আছে। আরিয়া ক্লাস শেষে ক্যান্টিনে পা বাড়ালো কিছু খাওয়ার জন্য। জীবন পড়ালেখাই এমন একটা জিনিস যা মানুষকে কয়েক মুহূর্ত পর পর পেটটা খালি করে দেয়। কেন ভাই, তুই পড়ালেখা তুই মাথায় ঢুকবি, তুই কেন পেটটা খালি করে দিবি? আরিয়া ছোটবেলা থেকে পড়ার সময় কিছুক্ষণ পর পর ক্ষুধার দৈত্য হানা দেয়। আরিয়া ক্যান্টিনে পৌঁছে দেখল জায়গা নেই কোথাও। মেজাজটা খারাপ হয়ে গেল। আরিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে উজ্জ্বল ফর্সা চেহারার এক সুঠাম দেহের অধিকারী ছেলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এই যে শুনেছেন, কিছু না মনে করলে আপনি এখানে বসতে পারেন। আরিয়া ইতস্তত বোধ করে বলল, না থাক, আমি দাঁড়িয়ে খেতে পারবো। আপনার সমস্যা হলে আমি চলে যাচ্ছি, আপনি বসুন। আরিয়া উপায় না পেয়ে বসে পড়ল। এমনিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। আরিয়া বসতেই ছেলেটি উঠে দাঁড়ালো। আরিয়া মুখের জড়তা কাটিয়ে বলল, আপনি বসতে পারেন, আমার সমস্যা নেই। ছেলেটি বসল। আরিয়া খাচ্ছে আর আর চোখে ছেলেটাকে দেখছে। ফর্সা গোলগাল চেহারা, মুখে কালো ছাপ দাড়ি, হাতে কালো বেল্টের ঘড়ি, গায়ে সাদা শার্টের ওপর সাদা অ্যাপ্রনের পকেটে স্ফিগম্যানোমিটার, চেহারায় ডাক্তার ডাক্তার ভাব। দৃষ্টি নত করে এক ধ্যানে খাচ্ছে। খুব খুব কাশির শব্দে আরিয়ার ধ্যান ভাঙল। ছেলেটার গলায় মনে হয় খাবার আটকে গেছে। আরিয়া পানির বোতল এগিয়ে দিল। ঠক ঠক করে পানি খেয়ে চলে গেল। আরিয়া কোনো মতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছেলেটার পেছনে ছুটতে লাগলো। এই যে ভাইয়ারা, শুনছেন? আপনার কলম পড়ে গেছে। ছেলেটা পেছন ফিরে তাকালো, হাত বাড়িয়ে কলম নিয়ে আবার হাঁটা ধরল। আর এই দোস্তত বোধ করে বলল, ভাইয়া আমার একটা হেল্প করবেন প্লিজ? জি বলেন। আসলে আমাকে না আমার ভাইয়ার নেওয়ার কথা ছিল, কিন্তু এখনও আসেনি। আমার শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। আপনার মোবাইলটা একটু দেওয়া যাবে? ভাইয়াকে ফোন দেব। আপনার অসুবিধা হলে থাক। ছেলেটি সন্দিহান চোখে আরিয়ার দিকে তাকিয়ে মোবাইলটা এগিয়ে দিল। আরিয়া মোবাইলটা নিয়ে আড়ালে গিয়ে নিজের কাজটা সেরে ফেলল। মোবাইলটা এগিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়ে কেটে পড়ল। রাত 12টা। বারান্দার হলুদাভা আলোতে ঝিরঝির বাতাসে দাঁড়িয়ে প্রবল ধৈর্য ধরে কাউকে ফোন করে যাচ্ছে। বিপরীত পাশের মানুষটা বইয়ে মুখ গুজে বসে আছে। মোবাইলের রিংটং তার কান অবধি পৌঁছাচ্ছে কিনা সন্দেহ। অনেকক্ষণ পর চোয়ালে বিরক্ত ঝুলিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে ভেসে উঠল অপরিচিত নাম্বার। মোবাইলটা কেটে দিয়ে আবার মনোযোগ দিয়ে বইয়ে টানা 3বার রিং হওয়ার পর রিসিভ করতেই কানে আসলো মধুময় সুরেলা মেয়েলি কণ্ঠ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এত রাতে কেন ফোন দিয়েছেন? কণ্ঠে গম্ভীরতা। ডাক্তারের কাছে ফোন দিতে দিনরাত লাগে নাকি ডাক্তার সাহেব? আমি এখনো ডাক্তার হয়নি, দয়া করে ডাক্তার সাহেব ডাকবেন না। কেন কল করেছেন তা বলেন, না হলে রাখছি, বাই। আরে না না, বলছি। তার আগে ছোট্ট সাজেশন, ডাক্তারদের কিন্তু এত রসকসহীন হলে চলে না। আপনার এমন কণ্ঠ শুনে রোগী তো বাড়াই যাবে, একটু সুন্দর করে কথা বলুন। ও আচ্ছা, এখন কি আপনি কে? মরে গিয়ে ভূত হয়ে আমার সাথে কথা বলছেন? আমি বাবা, এই রাত দুপুর ভূতের সাথে কথা বলতে ইচ্ছুক নই। ধুমধাম মোবাইলটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দিয়ে পড়ায় মনোযোগ দিল। মেডিকেলের ক্লাসরুমে বসে আছে আরিয়া। আরিয়ার 2 বান্ধবী ইরা ও অনু। 3জনই গভীর চিন্তায় মগ্ন। গবেষণার মুখ্য বিষয় আরিয়ার সদ্য চুরি করা মনের জোরকে। ইরা আর অনু দুজনই আরিয়াকে ধমকাচ্ছে। আরিয়া, তুই একটা গাধি বুঝলি? নাম্বারটা নিতে পারলি, নামটা জিজ্ঞেস করতি, তাহলেই তো হতো। তুই ঠিক বলেছিস ইরা, উনি রাত 12টায় ফোন দিয়ে আলাপ করতে পারে, নাম জিজ্ঞাসা করতে পারে না। আরিশা নিরাশ কণ্ঠে বলল, তোরা থামবি? যা হওয়ার হয়ে গিয়েছে। এখন চল খুঁজি, নিশ্চয়ই ক্যান্টিনে পাওয়া যাবে।
এই চল আমরা মোবাইল নাম্বারটা সবাইকে দেখিয়ে জিজ্ঞাসা করি এটা কার নাম্বার। উৎফল কণ্ঠে অনু বলল। আরিয়া রাগী কণ্ঠে বলে উঠল, তোর মাথায় আল্লাহ ঘিলুর পরিবর্তে মনে হয় গোবর দিয়ে দিয়েছে। এটা কোনো সাজেশন হলো গাধি? সবাই নাম্বার নিয়ে কল দেবে, পরে দেখবে ওই ছেলে নাম্বারটা পরিবর্তন করে ফেলেছে। তখন তো কোনো পথই থাকবে না। তিনজন উঠে দাঁড়ালো। ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানবের জন্য। ক্লাস শেষে বাসার দিকে পা বাড়ালো ওয়াদি। পুরো নাম ওয়াদি হাসান, কোটিপতি, বাবার একমাত্র সন্তান ওয়াদি। ছোটবেলা থেকে শান্ত ভদ্র স্বভাবের অধিকারী ওয়াদি। আজকে ওয়াদির জন্মদিন, তাই তার মা তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। ক্যান্টিনে আর যাওয়া হলো না। গেলে হয়তো দেখতো দুটো চোখ তার অপেক্ষায় পথ চেয়ে আছে। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল কুসুম। ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে এসেছে। চট্টগ্রাম থেকে পার্সেলটা এসেছে। প্রিয়তা পার্সেলটা নিয়ে আরিয়ার ঘরে চলে গেল। আরিয়া তখন বান্ধবীদের সাথে মিশন নিয়ে কথা বলছে। প্রিয়তাকে পার্সেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়া কল কেটে উঠে দাঁড়ালো। বৌমণি, এটা কই পেলে? ডেলিভারি ম্যান দিয়ে গেছে, চট্টগ্রাম থেকে পাঠিয়েছে। দেখো তো কে। চট্টগ্রামের নাম শুনে আরিয়ার বুঝতে বাকি রইল না কে পাঠিয়েছে। পার্সেলটা তাড়াতাড়ি খুলতে লাগলো। এটা ফারহা আপু পাঠিয়েছে, দেখো ভেতরে ঠিকানা দেওয়া আছে। প্রিয়তা অবাক হয়ে প্রশ্ন করলো, এই ফারহা আপুটাকে? আরিয়া একগাল হেসে শুরু করলো, ফারহা আপু দা ভাইয়ের বিজনেস পার্টনার। দা ভাইয়ের জন্য অনেক পাগল ছিল, কিন্তু দা ভাই ওনাকে বোনের চোখে দেখতো সবসময়। হাজারবার ভাবে দা ভাইকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু দা ভাই রাজি হয়নি। দা ভাই পরে চেয়েছিল বিজনেসটাই বাদ দিয়ে দিতে, পরে দেয়নি। দা ভাই বিয়ে করেছে শুনে গিফট পাঠিয়েছে। প্রিয়তার মনে অদ্ভুত রকমের হিংসা জন্ম নিল। হাজার হোক স্বামী তো, মেয়েদের জন্মগত স্বভাব, নিজের মানুষের সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারে না। প্রিয়তা রেগে বোম হয়ে গেল। মনে পড়ল কালকের ঘটনা। কেমন সেজেগুজে চট্টগ্রাম যাচ্ছিল। এই খচ্চর বেড়া বিয়ে করে বউ রেখে চট্টগ্রাম কেন যাবে? প্রিয়তার এমন অবস্থা দেখে আরিয়া অবাক। আরে বৌমনি, তুমি তো দা ভাইকে সহ্যই করতে পারো না। কেউ দা ভাইকে ভালোবাসে শুনে এই অবস্থা তোমার? আর যদি শুনতে দা ভাই ভালোবাসে, তাহলে তো দেখা যেত তুমি ওই মেয়েকে খুনই করে ফেলতে। কি ব্যাপার বৌমনি, এত তাড়াতাড়ি দা ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ? তুমি ভালো, খুব ভালো। প্রিয়তা লজ্জা পেয়ে ঘরে চলে গেল। আরিয়া একগাল হেসে আবার বান্ধবীদের সাথে গ্রুপ কলে যোগ দিল। প্রিয়তা বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভাবতে লাগলো, আরিয়ার বলা কথাগুলো সত্যিই কি? সে আইমানকে ভালোবেসে ফেলেছে? অন্য কেউ ভালোবাসে শুনে তার হিংসা হচ্ছে কেন? আইমানের মতো মানুষকে সত্যিই কি ভালোবাসা যায়? প্রিয়তার মাথায় ঘুরপাক খাচ্ছে হাজারো প্রশ্ন। সব প্রশ্নের উত্তর হয়তো এইটা, যে আইমান প্রিয়তার স্বামী। আইমানের করা প্রতিটা কেয়ারের কথা আনমনে ভাবছে। অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল প্রিয়তার মুখে। সন্ধ্যা 7টা। অন্ধকারে ব্যস্ত নগরী ঢেকে দিতে চাইলেও কৃত্রিম আলোটা বারবার ব্যর্থ করছে। প্রিয়তা স্টাডি রুমে সমরেশ মজুমদারের 7 কাহান বইটি পড়ছে। আরিয়া হতদন্ত পায়ে প্রিয়তার কাছে এলো। বৌমনি, তোমার সাথে কথা আছে। প্রিয়তা বই রেখে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে আরিয়া? তোমাকে এমন লাগছে কেন? বৌমনি, আগে বলো, তুমি দা ভাইকে কিছু বলবে না? না, বলবো না। বলো এবার। আরিয়া দৃষ্টি নত করে সবটা বলল। প্রিয়তা আরিয়াকে নতুন নাম্বার থেকে ফোন দিতে বলল। আরিয়া দেরি না করে নতুন একটা সিম নীল গার্ডকে দিয়ে কিনে নিল গার্ডকে দিয়ে। ছটফট কল করলো ওয়াদিকে, কিন্তু আফসোস মোবাইলটা বন্ধ। আরিয়া মোবাইলটা পাশে ফেলে চিত হয়ে শুয়ে পড়ল। মনে মনে ওয়াদিকে গালি দিতে ভুলেনি আরিয়া। ওয়াদিদের বাসায় মেহমানে ভরপুর। একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। ওয়াদির মা রোকেয়া বেগম বান্ধবীদের সাথে কথা বলছে। বাবা এরশাদ চৌধুরী নিজের বন্ধুদের সাথে ব্যস্ত। ওয়াদি চুপচাপ দাঁড়িয়ে আছে। তা বন্ধুদের মধ্যে কেউ এখনো আসেনি। কল করার জন্য মোবাইল হাতে নিয়ে দেখে চার্জ নেই। মোবাইল চার্জ দিয়ে মায়ের ফোন থেকে ফোন নিল বন্ধুদের। সবাই একসাথে কেটে ওয়াদির জন্মদিনের অনুষ্ঠান শেষ করলো। সবাই খুশি থাকলেও ওয়াদির মনের কোণে বিষণ্ণতা ফুটে উঠেছে। কার যেন এইখানে থাকার কথা ছিল। কে যেন থাকলে তাকে পরিপূর্ণ লাগতো।
আজকের এই স্পেশাল দিনে এত কিসের শূন্যতা ওয়াদির মনে? একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পার্টি অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আইমান। পাশে থাকা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত নাম্বার। রিসিভ করে নিজের পরিচয় দিয়ে পরিচয় জানতে চাইল। ও পাশ থেকে বলে উঠল, আমি ফারহা। তোমার না কালকে চট্টগ্রাম আসার কথা ছিল, আসনি কেন? ডিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইমান। তুমি চাইলে এক্ষুনি চলে যাব সুইটার, এখন রাখছি, বাই। আইমান মোবাইলটা পাশে রেখে বাঁকা হেসে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণের মধ্যে বাসায় যেতে হবে, ওইখান থেকে চট্টগ্রাম। আইমান মুচকি হেসে কথাগুলো ভাবছে। হাজারো ব্যস্ততা উপেক্ষা করে আইমান বাসায় ফিরল। কলিং বেল চাপতেই কুসুম দরজা খুলে দিল। প্রকোচকে কুসুমকে জিজ্ঞেস করলো, প্রিয়তা কই? ভাবি তো পুতুলাপুর ঘরে। ভাবি কেন জানি রেগে আছে। আইমান মুখে লম্বা হাসির রেখা ঝুলিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আরিয়া হাত ভাঁজ করে দেয়ালের সাথে দাঁড়িয়ে আছে। প্রিয়তা ঘরময় পায়চারি করছে। আলোচনার বিষয় আইমান কেন ফারহাকে সুইটহার্ট বলেছে। তার উপর এক কথায় চট্টগ্রাম যেতে রাজি হলো। প্রিয়তা হাজারটা অভিযোগ তুলেছে এবং আরিয়া মিটমিটিয়ে হাসছে আর শুনছে। প্রিয়তা রাগী কণ্ঠে বলল, আরিয়া তুমি হাসছো কেন? তোমার ভাই কেমন সেটা তো প্রমাণ পেলেই। নেতারা সবাই খারাপ, তাই তো আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম না রাজনীতিবিদদের। এখন সেই বেড়াজালে ফেসে গেলাম। আয়মান গোসল শেষে আরিয়ার ঘরে চলে এলো। প্রিয়তা পাশ কাটিয়ে চলে যাওয়ার আগেই আয়মান কোলে তুলে নিয়ে ঘরে চলে গেল। প্রিয়তা কোনো কথা না বলে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। কোনো কথা বলবে না আজকে। অন্য মেয়ের সাথে লুতুপুতু প্রেম, আবার তাকে জোর করে বিয়ে করে অত্যাচার করা। কেন এত কিছু করলো? কি দরকার? আয়মান হাসি চেপে ধরে রাখতে পারল না। বাঁকা ঠোঁটে হেসে প্রিয়তাকে বলল, আমি আজকে চট্টগ্রাম যাব, আমার জিনিসপত্র গুছিয়ে দাও। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। প্রিয়তার রাগ এবার আকাশ ছুঁয়ে গেল। কর্কট কণ্ঠে বলল, আমি কেন যাব? কাবাবের হাড্ডি হতে? নিজের জিনিসপত্র নিজে গোছাতে পারলে যার কাছে যাচ্ছেন তাকে বলেন গুছিয়ে দিতে। আমি পারবো না। আইমান তেলে ঘি ঢেলে দিল। যার কাছে যাব সে যদি এখানে আসে তাহলে তো আমার আর কষ্ট করে যাওয়া লাগে না, তাই না সুইটহার্ট? খবরদার বলে দিলাম, সুইটহার্ট বলবেন না। আপনার সুইটহার্টের কথা পড়ি। প্রিয়তা হর্ন হর্ন করে হাঁটা ধরল। আজকে সে আরিয়ার সাথে থাকবে। বাবাকে বলে নিজের বাড়ি চলে যাবে, এখানে থাকবে না সে। আয়মান প্রিয়তার হাত চেপে ধরল, একটানে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাতে কোমর পেঁচিয়ে অন্য হাতে চাহনি আলতো করে নিজের বরাবর করল। চোখে চোখ রেখে নেশাক্ত কণ্ঠে বলল, যার প্রতিটা লোমকূপের সাথে আমার নিত্য বসবাস, যার প্রতিটা নিঃশ্বাসের শব্দ খুব মনোযোগে আপন করেছি, যার চোখে ভাষা আমার কাছে স্বচ্ছ আয়নার মতো। একটু থেমে আরও কাছে টেনে আবার বলল, যে আমাকে অপরিচিত নাম্বার থেকে ফোন দিলে আমি তার কণ্ঠ চিনব না। এটা কিভাবে ভাবলে তুমি সুইটার? প্রিয়তা এবার ভয়ে ঢোক গিলতে শুরু করলো। তার উপর এখন ঘূর্ণিঝড়, ভূমিকম্প সব একসাথে বয়ে আসবে। আয়মান প্রিয়তাকে ছেড়ে বিছানায় বসলো। সন্দিহান কণ্ঠে প্রশ্ন করলো, ফারহার কথা তুমি কি করে জানলে? আমার কত সাহস দেখিয়ে ওর নাম ইউজ করে আমাকে ফোন দাও। প্রিয়তা কোমল কণ্ঠে বলল, উনি গিফট পাঠিয়েছে। আরিয়াকে পরিচয় জিজ্ঞাসা করার পর আরিয়া বলেছে। নাম্বারটা কার? প্রিয়তা ভয় পেল, নিজেকে সামলে উত্তর দিল, আরিয়ার আগের নাম্বারে মনে হয় সমস্যা হয়েছে, তাই নতুন নম্বর কিনেছে। আমি মজা করে আপনাকে ফোন দিয়েছিলাম। আয়মানের শব্দ করে হাসার আওয়াজে চমকে গেল প্রিয়তা। আমাকে পরীক্ষা করার জন্য ফোন দিয়ে এখন আবার আমার উপর রাগ করা হচ্ছে। চলো মন ভালো করে দিই। না না, আমার মন ভালো আছে। আমার থেকে তুমি সব কিছু নিশ্চয়ই বুঝো ভালো। ভালো বুঝো না? প্রিয়তাকে জড়িয়ে ধরে উষ্ঠাধর মিলিয়ে দিল। পরের দিন আরিয়া সকাল সকাল বেরিয়ে পড়ল বান্ধবীদের সাথে দেখা করার জন্য। সেখান থেকে মেডিকেল কলেজে যাবে। কিছু দূর যেতে গাড়ি থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আরিয়া, ইরা, অনু তিনজন ভেতরে গেল। ইরা, অনু দুজনেই আরিয়াকে রাতে কল দিয়ে বলেছে সিক্রেট কথা আছে, তাই তিনজনই রেস্টুরেন্টে এসেছে। ইরা আর অনু দুজন ফিস ফিস করছে। আরিয়া জিজ্ঞেস করলে দুজন মুচকি হেসে চুপ হয়ে যায়। আরিয়া অসহ্য হয়ে আর কিছু জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করলে ভাব বেড়ে যাবে, তার থেকে বরং চুপ থাকি। কিছুক্ষণ পর ওরাই বলে দেবে। ওদের পেটে কথা ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করে। আরিয়া চুপচাপ বসে আছে। এরা অনু খাবার অর্ডার করছে। এরা আরিয়ার বাহুতে ধাক্কা মেরে রসিক কণ্ঠে বলল,
আরও ট্রিট কিন্তু আজকে তুই দিচ্ছিস। আরিয়া অবাক হয়ে ইরার দিকে তাকালো। তোরা এক একটা ডাকাত। ও ডাকাতনি। কোনো কারণ ছাড়া আমি কেন তোদের খাওয়াতে যাব? অনু দফা রফা হেসে উঠল। ইরা এইবার বল আরিয়াকে আসল কথাটা। ইরা মোবাইলটা হাতে নিয়ে ওয়াদির পিকগুলো দেখালো। দেখ তো আরিয়া, এই সেই চোর নাকি? তোর বর্ণনা অনুযায়ী এই ছেলের সাথে মিলে নাকি? আরিয়া পিকটা দেখে অবাকে কিং কর্তব্য বিমর। চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো, তুই তুই এই পিক কই পেলি ইরা? ইরা একগাল হেসে বলল, কালকে ওয়াদি ভাইয়ার জন্মদিন ছিল। ওনার বন্ধুরাই ফেসবুকে পোস্ট করেছে, ওখানে পেয়েছি। আরিয়া লাজুক কণ্ঠে বলল, ওর নাম ওয়াদি। আর কিছু জানিস? ইরা আর অনু শব্দ করে হেসে উঠল। হ্যাঁ গো জানি, তোমার মঞ্চরা এবার ফাইনাল ইয়ারে, বাবা মায়ের একমাত্র সন্তান, একেবারে আদরের দুলাল। অনু আরিয়াকে কোতা মেরে বলল, তুই কিন্তু পারফেক্ট ছেলের প্রেমে পড়েছিস আরও। ওয়াদি ভাইয়া 2 দিন পর ডাক্তার হয়ে যাবে। তোর পড়ালেখা শেষ হতে হতে ভাইয়া ভাইয়া অনেক বড় ডাক্তার হয়ে যাবে। আয়মান ভাইয়া তোদের বিয়েতে রাজি হয়ে যাবে। আহা, কত শান্তি তোদের। তোদের ছেলে মেয়ে তো অনেক লাকি রে, বাপ মা দুইজনই ডাক্তার। আরিয়া না হেসে পারল না। তুই এরই মধ্যে এত কিছু ভেবে ফেলেছিস? আগে সবটা হোক, তারপর এগুলো বলিস। পরে আমার খুব খারাপ লাগবে। ওর মোমবাতির মতো ধপ করে জ্বলে উঠল। তোর কি মনে হয় আমরা গাধি? তোর ওয়াদির আগাগোড়া সব খবর নিয়ে তোকে বলেছি গাধি। ওয়াদি ভাইয়ের কোনো রিলেশন নাই, আর তোকে পছন্দ না হওয়ার কোনো কারণ তো দেখছি না ভাই। যদি না হয় তাহলে তুলে নিয়ে আসবো আমরা। হ্যাঁ, তোরা তো এক একটা গুন্ডি। তোদের দ্বারা যে অসম্ভব, এগুলো সম্ভব তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু তোরা মেডিকেলে আসলি কেন? রাজনীতি করতি। এখন নিশ্চয়ই এমপি মন্ত্রী কিছু একটা হয়ে যেতি। ইরা অনুর দিকে তাকিয়ে আফসোস করে বলল, এ দেখলি, এই জন্যই মানুষের ভালো করতে নেই। অনু করুণ কণ্ঠে বলল, কিছু করার নেই, শুনতে হবে। আরুর তো একজনকে পছন্দ হয়েছে, আমার তো কাউরেই পছন্দ হয় না। এই দোস্ত, আল্লাহ কি আমার কোনো হরমোন দেয় নাই? দিছে দিছে, তোরে অনেক বেশিই দিছে দোস্ত। বিয়ের পর দেখবি তুই জামাই ছাড়া থাকতেই পারতেছিস না। রিল্যাক্স কণ্ঠে বলল অনু। আরিয়া ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। বিল পে করে 3জন একসাথে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলো। দেখতে দেখতে কেটে গেল আরও 2টি মাস। প্রকৃতির রং বদলেছে ক্যালেন্ডারের পাতা। প্রকৃতি এখন বর্ষার জলে সিক্ত করছে মন, ধুয়ে দিচ্ছে সকল গ্লানি। আরিয়া ওয়াদির সামনে এখন পর্যন্ত যায়নি। দূর থেকে সবসময় দেখে, কখনো খুব বেশি মনে পড়লে রাতে ফোন দেয়। ওয়াদি মাঝে মাঝে কথা বলে। অনুইরা আরিয়াকে অনেকবার বলেছে প্রপোজ করতে, কিন্তু আরিয়া কখনই রাজি না। যদি ওয়াদি রাজি না হয় তখন ভীষণ খারাপ লাগবে, মন ভেঙে যাবে। তার চেয়ে ভালো একতরফা ভালোবাসাই ভালো, দূর থেকেও ভালোবাসা যায়। প্রিয়তা আর আয়মানের সম্পর্ক যথেষ্ট উন্নতির পথে। প্রিয়তা মনে থেকে সব কিছু মেনে নেওয়ার জন্য চেষ্টা করছে। নিজের সংসার আপন করে নিয়েছে। আয়মানের জন্য নিজে হাতে রান্না করে। আয়মানের রাগের রূপ যাতে দেখতে না হয় তার জন্য আয়মানের প্রতিটা কথা মেনে চলে। আয়মানও কিছু স্বাভাবিক আচরণ করছে প্রিয়তার সাথে। প্রিয়তার কিছুদিন পর পরীক্ষা, তাই নিয়মিত ভার্সিটি যায়। অবশ্য তার জন্য আয়মান হাজারটা আইন জারি করেছে। প্রিয়তার সাথে 2-3জন গার্ড লেগেই থাকে। কারো সাথে তেমন কথা বলতে পারে না। ক্লাস শেষে ফিরতে হয় তাড়াতাড়ি। প্রিয়তার অসহ্য লাগলেও কিছু করার নেই। বেশ কিছুদিন যাবৎ রাফসান ভার্সিটিতে প্রিয়তার পিছু নেয়, কিন্তু গার্ডদের জন্য কিছু বলতে পারছে না। ভয়ানক দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। প্রিয়তা নিজের মধ্যে গোপন রেখেছে। আয়মান জানলে রাফসানকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আজকে ভার্সিটিতে অনুষ্ঠান, পুরো ভার্সিটি সাজানো। সাইড বক্সের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। প্রিয়তা বান্ধবীদের সাথে কথা বলছে, গার্ডরা বাহিরে। প্রিয়তার মোবাইল বেজে উঠতে রিসিভ করে হ্যালো হ্যালো করতে লাগলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। নেটওয়ার্কের সমস্যা ভেবে প্রিয়তা ক্লাসরুম থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ স্টোর রুমে কারো কাতরানোর শব্দ পেয়ে প্রিয়তা স্টোর রুমে ঢুকলো। স্টোর রুমে আসতেই শব্দ বন্ধ হয়ে গেল। প্রিয়তা কিছুটা ভয় পেয়ে গেল। চারপাশে ভালো করে দেখে নিশ্চিত হলো কেউ নেই। বাহিরে যাওয়ার জন্য পা বাড়ালো। ধপাস করে দরজা বন্ধের শব্দে প্রিয়তা চমকে উঠল। রাফসান পৈশাসিক হেসে প্রিয়তার দিকে এগিয়ে আসছে। কি প্রিয়তা, এমপি সাহেবের সাথে তো ভালোই সংসার করেছে মনে হয়।
তবে তুমি অন্য কারো সাথে সংসার করবে তা আমার একদম সহ্য হচ্ছে না প্রিয়তা। মনে আছে, তোমার সামনে একদিন প্রতিজ্ঞা করেছি তুমি আমার না হলে কারো হবে না। তোমার এমপি বর তোমাকে অনেক পাহারায় রেখেছে, কিন্তু আজ দেখো তুমি আমার হাতে বন্দি। তোমার আজ বাহিরে যাবে না, গেলেও কেউ শুনবে না, বাহিরে অনুষ্ঠান চলছে। প্রিয়তা রাফসানের এই রূপ দেখে কিছুটা ভয় পেল, তবুও ধীর কণ্ঠে বলল, তোর এত বড় সাহস রাফসান, তুই আমাকে এখানে আটকে রেখেছিস? রাফসান পৈশাসিক হাসি হেসে আরও কাছে এগিয়ে আসলো। প্রিয়তা পেছনে সরতে সরতে দেয়ালে পিঠ ঠেকে গেল। রাফসান এগিয়ে এসে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো, চেপে ধরতে চাইল দেওয়ালের সাথে। প্রিয়তা জোরে ঘুষি মেরে পেছনে সরিয়ে দিতে চাইল, কিন্তু রাফসান এক পাও সরল না। অনেকক্ষণ ধস্তাধস্তির পর প্রিয়তা ক্লান্ত হয়ে ধমকি গেল। আয়মানকে ফোন করার জন্য হাতে ফোন নিল। রাফসান ফোনটা ফেলে দিয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। অনেকক্ষণ হয়ে গেল, প্রিয়তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গার্ডরা প্রিয়তাকে খুঁজতে খুঁজতে প্রায় পাগল প্রায় উপায় না পেয়ে আয়মানকে কল দিল। আয়মান প্রিয়তার লোকেশন আগে ট্র্যাকিং করে রেখেছে, তাই প্রিয়তার অবস্থা জেনে দ্রুত স্টোর রুমের কাছে পৌঁছালো। গার্ডরা দরজা ভেঙে ভেতরে ঢুকলো। আয়মান যা দেখলো তার জন্য হয়তো ইহজীবনে প্রস্তুত ছিল না। সমস্ত দুনিয়া যে ঘুরতে লাগলো, কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, চোখের সামনে সব ঝাপসা দেখছে, রাগে চোখ রক্তিম বর্ণ ধারণ করছে। প্রিয়তা রাফসানের দিকে তাকিয়ে হাসছে। রাফসান পেছনে ফিরে আয়মানের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আয়মান হুঙ্কার দিতেই গার্ডরা রাফসানকে মারতে লাগলো। প্রিয়তা আয়মানকে কিছু বলার আগেই আয়মান প্রিয়তার হাত ধরে টেনে নিয়ে চলল। প্রিয়তা তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছে। আয়মানের তাতে কোনো হেলদোল নেই। এক ধাক্কায় গাড়িতে বসে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে গেল। প্রিয়তা কিছু বলতে চেয়েও পারছে না, মনে মনে কিছুটা ভয় পেল। আগন্তুক ঝড়ের কথা ভেবে শরীর কাটা দিচ্ছে। ঘরের দরজা বন্ধ করে প্রিয়তার গলা চেপে ধরল। চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে, চেহারায় ভয়াবহ আকার ধারণ করেছে। হুঙ্কার দিয়ে বলল, তোর সাথে রাফসানের কি সম্পর্ক বল? স্টোর রুমে কী করছিলি বল? কি এমন সম্পর্ক যে রাফসান সেদিন এত জোর গলায় বলেছে যে তুই তার কাছে যেতে বাধ্য? বল, কি সম্পর্ক ওর সাথে তোর? আমি তোকে কম ভালোবাসি বল? আর কত ভালোবাসা পেলে অন্য কারো কাছে যাবি না বল? পুরো ভার্সিটি রেখে স্টোর রুমে একসাথে, ছি! আর কোথায় কোথায় কি করেছিস বল? বিয়ের আগে ও সম্পর্ক ছিল, এই জন্য আমাকে এতদিন মানতে পারিসনি? সত্যি করে বল। প্রিয়তার কাছে আয়মানের এক একটা শব্দ তলোয়ারের মতো বকে বিয়েছে। নিজের চরিত্র এভাবে কলঙ্ক লেপন করছে, তাও তার স্বামী না জেনে না বুঝে এভাবে বলতে পারল। প্রিয়তা এক ধাক্কায় আয়মানকে সরিয়ে দিল। ভীষণ রেগে ফর্সা চেহারা লাল হয়ে গেছে। প্রিয়তা রাগী কণ্ঠে বলল, অনেক হয়েছে মিস্টার আয়মান মির্জা, আপনি না জেনে না বুঝে এভাবে আমার অভিযোগ দিতে পারেন না। আয়মান এগিয়ে আসলো, ধীর কণ্ঠে বলল, সত্যিটা কি বল? সত্যিটা আমি জানতে চাই। প্রিয়তা দাঁতে দাঁত চেপে বলল, তার কোনো প্রয়োজন এখন আমি আর মনে করছি না। আপনার মতো নিজ মন মানসিকতার মানুষকে আমি কিছু বলতে বাধ্য নই। আপনি সত্যি একটা নোংরা লোক মিস্টার আয়মান মির্জা। কতটা নিচু মন মানসিকতার মানুষ হলে নিজের স্ত্রীকে এভাবে অপবাদ দিতে পারে? আমি আসলে আপনাকে ভুলভাবেই চিনেছি। ভেবেছি বিয়েটা যেভাবেই হোক আপনাকে আমি 3 কবুল বলেই স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমি মানি বা না মানি, আপনার পাশেই আমার আমার স্থান। তাই সব কিছু ভুলেও আপনাকে আপন করেছি, ভালোবেসেছি। তার বিনিময়ে আপনি আমাকে কী দিন বলতে পারবেন? আমি আপনাকে নিয়ে এতটাই পসেসিভ হয়ে গেছি যে অন্য কেউ আপনাকে ভালোবাসে শুনে আমার কষ্ট হয়, হিংসা হয়। আপনি আমাকে, আমার পরিবারকে ঠিক কতটা কষ্ট দিয়ে আমাকে বিয়ে করেছেন আপনার কোনো ধারণা নেই। তবুও আপনাকে আমি মেনে নিয়েছি। আপনাকে আমি কখনো ভালোবাসবো এটা ভাবিনি। তবুও 3 কবুলের জোরে হয়তো ভালোবেসেছি। কিন্তু আপনি ভালোবাসার যোগ্য ছিলেন না, না কোনোদিন হবেন। যে স্বামী স্ত্রীর বিপদে ছায়া না হয়ে চরিত্রে কলঙ্ক লেপে, তার সাথে আমি থাকতে পারবো না, এক মুহূর্তও না। আপনার মুখ দর্শনও আমার কাছে বিষের মতো লাগছে। আপনি এক নারীর আত্মসম্মানে আঘাত করেছেন। নারীর সামনে আঘাত হানলে নিজের ভালোবাসাকেও পরোয়া করে না। প্রিয়তা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আয়মান এতক্ষণ প্রিয়তার কথাগুলো হজম করছে। প্রিয়তার এই রূপের সাথে আয়মান পরিচিত ছিল না কোনোদিন। আয়মান এক পা সামনে এগিয়ে কিছু বলতে চেয়েও পারল না। প্রিয়তার হাতে থাকা ছুরি গলায় ধরে পড়ল, খবরদার এক পাও সামনে আগাবেন না।
আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। আপনি আমাকে এখনও চেনেননি মিস্টার আয়মান মির্জা। সেদিন খুব বড় গলায় বলেছিলেন না, আপনি আমার প্রতিটা লোমকূপ ছিলেন। এই তার বাস্তবতা। আপনার মতো জঘন্য মানুষটার বন্দিনী হয়ে আমি জীবন কাটাতে চাই না আর। মনে রাখবেন, আজ থেকে প্রিয়তা মারা গেছে আপনার জন্য। প্রিয়তা হন হন করে বেরিয়ে গেল। আয়মান তখনও ঠায় দাঁড়িয়ে আছে। প্রিয়তার বলা প্রতিটা কথা কানে বাজছে, চোখের সামনে ভাসছে সেই চিত্রটা। প্রিয়তাকে বিশ্বাস করবে নাকি নিজের চোখকে? চোখের দেখা তো ভুল হতে পারে। আর প্রিয়তার হাতে হঠাৎ ছুরি কোথায় থেকে এলো? ছুরি কার রক্ত ছিল? আয়মান ধপাস করে বসে পড়ল। সব কিছু এলোমেলো লাগছে। সব কিছু জানতে হবে। কি এমন ছিল সেখানে যা আমি দেখিনি? বিশাল এক বাংলোতে আয়মানের গাড়ি থামলো। কোনো দিক না তাকিয়ে বাংলোর ভেতরে ঢুকলো। গার্ডদের ইশারা করতে আয়মানকে নিয়ে গেল ধুলোবালি জমা একটা ঘরে। রাফসান অচেতন হয়ে পড়ে আছে। আয়মান চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলো। রাফসান নড়ে চড়ে বসে নিভু নিভু চোখে চারদিকে তাকালো। আয়মান রাফসানের চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত চেপে প্রশ্ন করতে লাগলো, তোকে এখন যা জিজ্ঞাসা করবো ঠিক উত্তর দিবি? আমি আয়মান মির্জা, তোকে কথা দিচ্ছি, সঠিক উত্তর পেলেই তোকে ছেড়ে দেব। রাফসান ক্লান্ত স্বরে বলল, বল, কি জানতে চাস? তুই প্রিয়র সাথে কি করেছিলি? সত্যি করে বল। রাফসান হালকা হেসে বলল, তুই তো নিজের চোখেই দেখলি, আবার জিজ্ঞাসা করছিস কেন? আয়মান সজোরে থাপ্পড় মেরে গলা টিপে ধরল, সত্যি করে বল। বলিস না যে বলিস বলিস না হলে এক্ষুনি লাশ ফেলে দেব। রাফসান পৈশাসিক ভাবে ঘর কাঁপিয়ে হেসে উঠল, তোর বউর কাছ থেকে জেনে নে, নাকি বউকে বিশ্বাস করিস না? শালা ছাড় আমাকে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমার মা যদি একবার তোর কথা জানে, তোর জীবন নিয়ে টানাটানি ভরে যাবে। আমার বাবা এখন ক্ষমতায় না থাকলে আমার মায়ের ক্ষমতা অনেক। আয়মান আরও রেগে গেল। সাদা পাঞ্জাবির পকেট থেকে গুলি বের করে রাফসানের কপাল বরাবর তাক করলো। তোর আম্মা জান তোর খবর পেলে তো এক্ষুনি শেষ করে দেব তাকে। সময় ফুরিয়ে এসেছে তোর। রাফসান ভয় পেয়ে ছোটার জন্য মুচড়ামুচড়ি করছে। আয়মানের নজর পড়ল রাফসানের কাটা হাতের দিকে। আয়মানের কাছে সব পরিষ্কার হয়ে গেল। দেরি না করে দুটো বুলেট ছুড়ে দিল রাফসানের কপালে। সমাপ্ত হলো রাফসানের জীবনাকাল। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। কেউ নিজ থেকে কিছু ছেড়ে গেলে প্রকৃতিও কিছু কেড়ে নেয়। প্রিয়তার বাবা আমিরুল ইসলাম বাসার বাইরে পিয়াস ঘরে মোবাইলে গেমস খেলছে। রেহেনা বেগম রান্নাঘরে কাজ করছে। কলিং বেলের আওয়াজে দরজা প্রিয়তাকে দেখে কিছুটা অবাক। প্রিয়তার মা অবাক হয়ে প্রশ্ন করল, প্রিয় মা, হঠাৎ তুই? কোনো খোঁজ খবর দিলি না? আয়মান কোথায়? তোর সাথে আসেনি? প্রিয়তা ধীর কণ্ঠে বলল, আম্মু, তোমার প্রশ্নের উত্তর দিতে আমার এখন ইচ্ছে করছে না। যদি আমাকে রাখতে ইচ্ছা না করে তাহলে চলে যাচ্ছি। হলে গিয়ে থাকবো। চলে যাচ্ছি। রেহেনা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বলল, তোর বাড়ি তুই যতদিন খুশি ততদিন থাকবি। আমি তোকে রাখার কে? প্রিয়তা হন হন করে নিজের ঘরে চলে গেল। ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। রেহেনা বেগম তাকিয়ে রইল সেই দিকে। মেয়ে কিছু না বললেও বেশ বুঝতে পারছে বড় কিছুই হয়েছে। তার মেয়ে ভালো নেই। চোখের কোণে অজান্তেই পানি জমে গেল। আয়মান এলোমেলো হয়ে বাসায় ফিরল। নিজের ঘরে গিয়ে চারপাশ পরখ করে বুকে হাহাকার সৃষ্টি হলো। প্রিয়তার শূন্যতা খুব করে কষ্ট দিচ্ছে তাকে। মরুভূমির তৃষ্ণার্ত পথিকের মতো প্রিয়তার তৃষ্ণা এসে ভিড় করছে আয়মানের হৃদয় গহীনে। আয়মান ড্রয়ার থেকে দুটো ঘুমের ওষুধ বের করে খেয়ে নিল। বিছানায় ছেড়ে দিল নিস্তেজ শরীরটা। চোখের সামনে ভাসছে প্রিয়তমার স্মৃতিগুলো। কষ্টের দুধ হয়ে এসেছে। মনে হচ্ছে যুগ যুগ ধরে দেখেনি প্রিয়তমার মায়াবী মুখশ্রী। স্মৃতিগুলো নিত্যদিনের সঙ্গী হলো আয়মানের। খুব করে ইচ্ছে করে প্রিয়তার আলিঙ্গনে জড়াতে। আস্তে আস্তে ঘুম এসে ভিড় করলো আয়মানের রক্তিম নয়নে। স্বপ্নের রানী স্বপ্নে বিচরণ করছে। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। প্রিয়তা বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত শহরটা দেখছে। সবাই ছুটছে নিজ নিজ কাজে। নিজ নিজ কাজে কেউ বা সন্ধ্যার পাখির মতো নিরে ফিরতে ব্যস্ত। প্রিয়তা বাবা মা কাউকে কিছু বলেনি এখনো। কি করেই বা বলবে? নিজের স্বামীর দেওয়া এত বড় কলঙ্কের কথা বলতে গেলে তো লজ্জায় মরে যাবে। আমিরুল ইসলাম ও কিছু জিজ্ঞাসা করেনি আর, শুধু মেয়েকে সাহস জুগিয়েছে। আয়মানের গাড়ি থামলো প্রিয়তাদের গেটে। প্রিয়তা বারান্দায় ছেড়ে মায়ের কাছে এলো। আম্মু, আমি ঘরে যাচ্ছি। আমাকে কেউ ডাকলে বলবে। আমি এখন কারোর সাথে কথা বলতে চাই না। রেহনা বেগম অবাক চোখে মেয়ের দিকে তাকিয়ে রইল।
কিছু না বুঝেও হ্যাঁ সম্মতি দিল। প্রিয়তা ঘরের দরজা বন্ধ করে দিল। রেহনা বেগমের সবটা পরিষ্কার হলো যখন আয়মান বাসায় ঢুকলো। আয়মান চৌখাটে পা রাখতেই চোখ পড়ল কেউ একজন তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে। আয়মান নতজন হয়ে শ্বশুরকে সালাম দিল। আমিরুল ইসলাম রাগে থরথর করে কাঁপছে। হুঙ্কার ছাড়ল, কণ্ঠে বলল, কেন এসেছো তুমি এখানে? আমার মেয়েকে জোর করে আবার তুলে নিয়ে যেতে? অবশ্য তোমার মতো ছেলেদের থেকে এগুলো আশা করা যায়। ইচ্ছে হবে তুলে নিয়ে যাবে, ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দিবে। কেন আমার মেয়েকে কি তোমার কাছে খেলনা পুতুল মনে হয়? আর কখনো তোমার ছায়া যেন আমার মেয়ের উপর না পড়ে। রেহানা বেগম স্বামীকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমিরুল ইসলাম ৮ মাসের জমে থাকা ক্ষোভ আজ একসাথে প্রকাশ পাচ্ছে। আমিরুল ইসলাম হাঁপাচ্ছে, তবুও রাগ কমছে না। প্রিয়তা আমাদের কিছু না বললেও আমার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি। তার আত্মসম্মানে নিশ্চয়ই তুমি আঘাত করেছ, না হলে আমার মেয়ে কখনো বাড়ি থেকে এভাবে চলে আসতো না। বলো, কি করেছো তার সাথে? কি এমন অত্যাচার করেছো আমার মেয়েকে, যার জন্য সে আমাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে? আয়মান অস্থির কণ্ঠে বলল, বাবা আপনি একটু শান্ত হন। প্রিয়কে এখানে ডাকেন। সবটা ওর সামনেই বলি। আমি ওকে জোর করে নিয়ে যেতে আসিনি, ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। প্লিজ বাবা, একবার প্রিয়কে এখানে ডাকুন। আমিরুল ইসলাম মৃদু হাসলেন। তুমি আমার মেয়েকে চেনোনি এখনো। একটা গল্প বলি শোনো। প্রিয়তাকে 6 একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছিলাম। ছোটবেলা থেকেই প্রিয়তারও স্বপ্ন ছিল সেই স্কুলে পড়ার। একদিন ক্লাস টেস্টে প্রিয়তাকে কপি করার মিথ্যা অভিযোগ দেওয়া হয়। প্রিয়তা সেই থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। আমি স্কুলের স্যাররা হাজারো চেষ্টা করেও তাকে আর নিতে পারিনি। পরে অন্য একটা স্কুলে ভর্তি করিয়েছি। আমার মেয়ে নিজের আত্মসম্মানের জন্য নিজের শখের স্কুল ছেড়ে এসেছে। তুমি কি করে ভাবছো প্রিয়তা তোমার সাথে ফিরে যাবে? তুমি এখান এখন আসতে পারো। পারলে আমার মেয়েকে মুক্তি দাও। প্রিয়তা কখনো দুঃখ কষ্টের সাথে পরিচিত নয়, আর আমি কখনো চাই না তা হোক। তোমার কারণে যদি আমার মেয়ে কোনো কষ্ট পায়, তাহলে এক বাবার ক্ষমতা তুমি দেখবে। আমিরুল ইসলাম হন হন করে চলে গেল। রেহেনা বেগম চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আয়মানের ডাকে পেছনে ফিরে তাকালো। মা, প্রিয়তা কেমন আছে? ভালো। তুমি আর কখনো এসো না বাবা। আমার মেয়ে তোমার সাথে দেখা করবে না বলেই ঘরের দরজা বন্ধ করে আছে। আমি চাই না আমার মেয়ের তোমার কারণে অস্বস্তি হোক। রেহনা বেগম কিছু বলতে পারল না। চোখের কোণে জল জমতে শুরু করলো। আঁচলে মুখ মুছে চলে গেলেন। আয়মান তখনও ঠায় দাঁড়িয়ে আছে। একটা সময় এই বাড়িতে কত দাম্ভিকতা দেখিয়েছে, নিজের ভালোবাসাকে জোর করে ছিনিয়ে নিয়েছে। কিন্তু আজ বড় অসহায় লাগছে। আজ কেন পারছে না প্রিয়তাকে জোর করে নিয়ে যেতে, শরীর শ্বশুরের চোখে চোখ রেখে কথা বলতে। পায়ের নিচের মাটিগুলো যেন সরে যাচ্ছে। চলে যাওয়ার জন্য পা বাড়ালো আয়মান। হঠাৎ একটা হাত আয়মানকে শক্ত করে ধরল। আয়মান হকচকিয়ে পেছনে তাকালো। এভাবে চলে যাচ্ছেন? আয়মান মুচকি এসে বলল, যার জন্য এই বাড়িতে এসেছি সে নিজেকে আমার কাছে গোপন রেখেছে। থেকে আর কি করব বলো? আপি, আম্মু, আব্বু, কেউ তোমাকে ভালো না করে চিনলেও আমি আপনাকে ভালো করেই চিনি ভাইয়া। আপনি কখনোই খারাপ না। তবু আম্মু, আব্বু, আপি আপনাকে কতটা খারাপ ভাবে যেদিন সত্যিটা জানবে সেদিন আফসোস করবে। আয়মান দীর্ঘশ্বাসে বলল, আমার জীবনটাই বিপরীত ক্রমে আবর্তন করে পিয়াস। মানুষ নিজের বাহিরে হাজারো খারাপ হলে নিজের স্ত্রীর কাছে ভালো থাকে, শ্রেষ্ঠ স্বামী হয়। আর আমার বেলায় দেখো তার উল্টোটা হলো। আসি এখন, ভালো থেকো। তোমার আপির প্রতি খেয়াল রেখো।